আমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সুফিয়া খাতুন, প্রভাষক পৌরনীতি সুশাসন, বেরল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আজকে আলোচনা করব পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের পাকিস্তান থেকে বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আজকের আলোচনার ফলে তোমরা জানতে পারবে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা লাভের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত বিজয় ইতিহাস খ্যাত ঘটনা। স্বাধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা অর্জনের দীপ্ত প্রত্যয়ের ফলশ্রুতি মহান মুক্তিযুদ্ধ। 1971 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাসের বীর বাঙালি জনতার সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বাঙালিরাই একমাত্র জাতি যারা স্বাধীনতার জন্য অকাতরে রক্ত ঢেলে দিয়েছে। বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মতো ঘটনা ইতিহাসে খুবই বিরল। আমরা জানি যে 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ধারাবাহিক ঘটনা প্রবাহের ফলশ্রুতি। মুক্তিযুদ্ধ এবং এর চূড়ান্ত বিজয় একদিনে আসেনি, বরং ধীরে ধীরে বাঙালি জাতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছে। নিচে এ সম্পর্কে সবিস্তারে আলোকপাত করা হলো। 25শে মার্চের কালরাত্রি। 1971 সালের 25শে মার্চ বাঙালি জাতির জীবনের তমস্যাচ্ছন্ন রাত। এই রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। ফলে রাত 11টার সময় পাকিস্তানি বর্বর বাহিনী একযোগে ট্যাঙ্ক ও গোলন্দাজ বহর সহ ইপিআর, পুলিশ, ব্যারাক, ছাত্রাবাস, বিশ্ববিদ্যালয় এলাকায় অতর্কিত আক্রমণ চালায়। এছাড়া তারা নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক আর সাধারণ মানুষের ওপর নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পূর্বে আওয়ামী লীগ নেতা ও কর্মীদের প্রতি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে ঘোষণা করেন। আমরা জানতে পারলাম যে 1971 সালের 25শে মার্চ রাত 11টার সময় পাকিস্তানি বাহিনী এদেশের মানুষের উপর নির্বিচারে হত্যা চালায়, এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে। এবং পাশে তোমরা দেখছো 1971 সালের 25শে মার্চের নৃশংসতার একটা ছবি। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। গ্রেপ্তার হওয়ার পূর্বে 25শে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে। এর বাংলা অনুবাদ হচ্ছে, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এরপর 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করেন।
27 মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। সারা দেশে শুরু হয় বাঙালিদের প্রতিরোধ ও সশস্ত্র মুক্তিযুদ্ধ। তাহলে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে দিয়েছিলেন? 26 মার্চ প্রথম প্রহরে। মুজিবনগর সরকার গঠন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে 1971 সালের 10 এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। মুজিবনগর সরকারের কাঠামোগুলো নিম্নরূপ: রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে দায়িত্ব পালন করবেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএসএম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী। এছাড়া তোমার ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস, এই চারটি দল মুজিবনগর সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে। এই চারটি দল হতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মুজাফফর আহমদ, কমরেড মনি সিং, শ্রী মনোরঞ্জন ধর এবং আওয়ামী লীগের 5 জন প্রতিনিধি নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদ মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারকে উপদেশ ও পরামর্শ দেন। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে যে সরকারটা গঠন করা হয়েছিল সেটাই ছিল মুজিবনগর সরকার। পরবর্তীতে এই বৈদ্যনাথ তলার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর। বুঝতে পেরেছি? Yes, ma'am. মুক্তিবাহিনী গঠন। পাকিস্তানি সেনাবাহিনীর অমানবিক অত্যাচার ও নির্যাতনে দলিত পিষ্ট হয়ে লক্ষ লক্ষ বাঙালি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয়। ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতায় মুক্তিবাহিনী গড়ে তোলা হয়। বাঙালিরা ভারতে প্রশিক্ষণ নিয়ে গেরিলা পদ্ধতিতে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। দেশের সাধারণ জনগণ যারা বেসামরিক তারা তোমার মুক্তিবাহিনী মানে মুক্তিযুদ্ধ করেছিল এবং ভারতে যে তারা প্রশিক্ষণ নিয়ে এসে এদেশে মুক্তিযুদ্ধ করে তাই এদেরকে বলা হচ্ছে মুক্তিবাহিনী। আমরা পাশে একটা মুক্তিবাহিনীর ছবি দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের প্রকৃতি 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সে মুক্তিযুদ্ধ কি কি প্রকৃতি ছিল, মানে কেমন হয়েছিল সেই মুক্তিযুদ্ধ এবং পুরো দেশকে কতটা ভাগে বিভক্ত করা হয়েছিল আমরা এটার মাধ্যমে জানতে পারবো। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এই 11টি সেক্টরকে 3টি সাংকেতিক অংশে চিহ্নিত করা হয়েছিল: কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। এই 3টে ফোর্সের উপরে আবার দায়িত্ব দেওয়া হয়েছিল। মুক্তিবাহিনী গেরিলা পদ্ধতিতে পাকিস্তানি সেনাদের মোকাবেলা করত। পাকিস্তানি সেনারা গেরিলা বাহিনীর হামলায় নাস্তানাবুদ হয়ে সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল ছেড়ে শহরে বিশেষ করে ঢাকার দিকে অগ্রসর হয়।
এভাবে মুক্তিবাহিনী অস্ত্র শস্ত্রে সমগ্র দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তো সমগ্র দেশকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছিল? কয়টি সেক্টরে? 11টি সেক্টরে। 11টি সেক্টরে। আর 3টি সাংকেতিক অংশ ছিল, একটা হচ্ছে কে ফোর্স, ইস ফোর্স এবং জেড ফোর্স। এদের উপর সার্বিক দায়িত্ব দেয়া হয়েছিল। পাকিস্তানের ভারত আক্রমণ। ভারতের উপর দিয়ে বিমান পথ বন্ধ হয়। পাকিস্তান থেকে যুদ্ধ পরিচালনার জন্য রসদ সামগ্রী আনতে অসুবিধা দেখা দেয়। এতে করে পাকিস্তানি বাহিনী সমস্যায় পড়ে যায় এবং ধীরে ধীরে মুক্তি বাহিনীর হাতে পর্যদস্ত হতে থাকে। এক পর্যায়ে পাকিস্তান 3 নভেম্বর ভারতের উপর বিমান হামলা করলে ভারত তার সমুচিত শিক্ষা দেওয়ার জন্য মুজিবনগর সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ভারতের উপর দিয়ে বিমান নিয়ে এসে কিন্তু পাকিস্তান এদেশকে আক্রমণ করত, কিন্তু যখন ভারত বিমান পথ বন্ধ করে দিয়েছিল তখন তাদের পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছিল যুদ্ধের সামগ্রী এদেশে নিয়ে আসা এবং এদেশের যুদ্ধ পরিচালনা করা। তাই তারা পাকিস্তান তখন কি করে, ভারতকে আক্রমণ করে। এবং যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে তখন ভারত পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেয়। বুঝতে পেরেছি আমরা? সম্মিলিত আক্রমণ। মুক্তিযুদ্ধের প্রকৃত অবস্থা অনুধাবন করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির আহ্বানে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে প্রেরণ করেন। ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠিত হয় এবং পাকিস্তানি সেনাদের উপর সম্মিলিত আক্রমণ চালানো হয়। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। ভারত যুদ্ধের সময় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, এমনকি তারা সেনাবাহিনী দিয়েও বাংলাদেশকে সহযোগিতা করে, যার ফলে বাংলাদেশ সহজেই দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর স্বাধীনতা লাভ করতে পারে। পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানের জেনারেল নিয়াজি 93,000 সৈন্য সহ ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে এবং উদিত হয় বাংলাদেশের স্বাধীনতার রক্তিম সূর্য। পাকিস্তানি সেনাবাহিনীরা বাংলাদেশের এই মুক্তি বাহিনীদের গেরিলা পদ্ধতি যুদ্ধের কাছে তারা নাস্তানাবুদ হয়ে যায় এবং শেষমেশ 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি 93,000 সৈন্য সহ ভারতীয় মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে এবং এর মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার সূচনা দিত হয়। এভাবেই বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে এতক্ষণ যে যুদ্ধের সম্পর্কে দেখলাম সেটার গুরুত্ব দেখে যে 16 ডিসেম্বর 1971 এই গুরুত্বটুকু কতটা। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় স্বর্ণোজ্জ্বল দিন, কেননা ওই দিন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। শুরু হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের পথ চলা। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে এই বিজয় একদিনে আসেনি, বরং 1947 সালের দেশ বিভাজনের পর থেকে 52 ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের অভূতপূর্ব সাফল্য, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান এবং 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা লাভ, এসবই ছিল মুক্তি সংগ্রামের পূর্ব পরিস্থিতি সহ, যার সোনালী ফসল 1971 সালের দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আমরা দেখলাম যে 1971 সালের 16 ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হলো,
এটা আসলে একদিনে হয়নি, দীর্ঘদিনের সংগ্রামের ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন থেকেই 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন থেকেই কিন্তু পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে একটি কলোনিতে পরিণত করে এবং তারা এদেশের উপরে নানা রকম অত্যাচার চালায়, শোষণ চালায় এবং এই শোষণ থেকে মুক্তি হওয়ার জন্যই বাংলাদেশের জনগণ 1971 সালে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। এর মাধ্যমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যদি তখন আমার দেশের জনগণ যুদ্ধ না করতো, রক্ত না দিত, তাহলে আজকে কিন্তু আমরা একটা স্বাধীন রাষ্ট্রের মানুষ হতে পারতাম না। তোমরা কি বুঝতে পেরেছো আজকের আলোচনা? Yes, ma'am. আচ্ছা, আমরা এতক্ষণ যে পড়াশোনা করলাম তার উপরে তোমাদেরকে দুটো প্রশ্ন করি, উত্তর দিবা। 26শে মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? ছাব্বিশ মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? 10 এপ্রিল 1971 সালে। 1971 সালের 10 হ্যাঁ, এপ্রিল। 1971 সালের 10 71 এপ্রিল। সাল। আচ্ছা, তাহলে কি আজকে আমাদের কোনো অসুবিধা আছে বুঝতে? No, ma'am. ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য এবং আগামী দিন আবার তোমাদেরকে ক্লাস নেব।